সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে খেলাপি ঋণ, তারল্য সংকট ও আমানতকারীদের আস্থাহীনতার মতো তীব্র চ্যালেঞ্জের মুখে রয়েছে। সংকট থেকে উত্তরণের সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ আদায়, ব্যাংক একীভূতকরণ এবং রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা এবং আমরা শিরোনাম নির্ধারণ করেছি ব্যাংকিং খাত সংকট সমাধানের উপায় ও উত্তরণ কৌশল। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমি শিরোনামটাই বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব ব্যাংকিং খাত নিয়ে। তো অনেক সংস্কার উদ্যোগের পরও কেন দেশের ব্যাংকিং খাত বারবার সংকটে পড়ছে এবং আপনার মতে এই সংকটের মূল কারণ কোনটি দেখছেন? না, আপনাকে ধন্যবাদ জানাই। খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন। ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত দর্শকবৃন্দকে। দেখুন, ব্যাংকিং খাত একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর। ব্যাংকিং খাত এরা মূলত ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন বিজনেস করে থাকে। এরা কোনো ফান্ডামেন্টাল ব্যবসা করেন না। দ্যাট মিনস এরা কোনো কিছু উৎপাদন করেন না। এরা মূলত হচ্ছে যে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করেন এবং সে আমানতলব্ধ অর্থ তারা হচ্ছে আর একটু বেশি সুদে অথবা মুনাফায় তারা হচ্ছে বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগগুলো মূলত হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে থাকে। তারা হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেশনের ক্ষেত্রে, জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে অথবা বিনিয়োগের ক্ষেত্রে, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এভাবে কিন্তু তারা ভূমিকা পালন করে থাকেন। খুবই দুঃখজনক একটি বিষয় হলো কি, যে আমাদের দেশে যে পরিমাণ ব্যাংক আছে এই পরিমাণ কিন্তু ব্যাংকিং নাই। আমাদের দেশে জনসংখ্যার পরিমাণ প্রায় 20 কোটির কাছাকাছি চলে গিয়েছে। 62টির মতো ব্যাংক আছে, যদিও বেশ কয়েকটি মার্জ হচ্ছে। তো তারপরও এই মুহূর্তে আমরা 60টির উপরে যদি বাণিজ্যিক ব্যাংকের কথা চিন্তা করি, কিন্তু এরা সর্বসাকুল্যে আমাদের দেশে ফিনান্সিয়ালি ইনক্লুড করতে পেরেছেন। দ্যাট মিনস ব্যাংকিং সেবার আওতার মধ্যে নিয়ে আসতে পেরেছেন এরকম জনগোষ্ঠীর সংখ্যা 25 থেকে 30 ভাগের মতো। তো এই মুহূর্তে দেশের প্রায় 70 ভাগ মানুষ প্রায় এরা কিন্তু হচ্ছে ব্যাংকিং সেবার আওতা বহির্ভূত আছে। তারা প্রত্যক্ষভাবে কিন্তু আসলে ব্যাংকিং সেবার মধ্যে কিন্তু নাই। তো এই যেখানে হচ্ছে আমাদের ব্যাংকিং পরিষেবার বাজারটার কথা বলছি আর যে পরিমাণ ব্যাংকের কথা বলছি, এদের মধ্যে আবার অধিকাংশই দেখা যাচ্ছে যে জনগণের আস্থাহীনতায় ভুগছে। বিশেষ করে আমরা বিগত রিজিম যারা ছিলেন তাদের পট পরিবর্তনের পরে যেটা দেখতে পেলাম, যে এই সমস্ত ব্যাংকে ফুলিয়ে ফাঁপিয়ে তারা হচ্ছে নিজেদের মতো করে পরিসংখ্যান, তথ্য উপাত্ত এগুলো তৈরি করতেন। যেখানে আপনি যে হিন্টস দিলেন আপনার প্রারম্ভিক বক্তৃতায় বা আলোচনায়, যেখানে আপনি বলার চেষ্টা করেছেন যে নন পারফর্মিং লোনের অবস্থা খুবই খারাপ, লিকুইডিটি ক্রাইসিস এবং হচ্ছে আপনার মূলধন স্বল্পতা এবং হচ্ছে খেলাপি ঋণ, এই সমস্ত কিছু নিয়ে যে কথাগুলো বললেন, আপনার প্রত্যেকটা পরিসংখ্যান এই মুহূর্তে সত্যি। আর আগের যেটা ছিল সেগুলো ছিল ফ্যাব্রিকেটেড, ওগুলো ছিল উইন্ডো ড্রেস। দ্যাট মিনস তারা হচ্ছে কার্পেটের নিচে ধুলা এটা রেখে তারা হচ্ছে জনগণের কাছে যে তথ্য এগুলো বিনির্মাণ করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতেন, নিজেদের মতো মন গড়া তথ্য উপস্থাপন করতেন। এবং এই সমস্ত কারণে মানে এটা পুঞ্জীভূত এক ধরনের যে সমস্যা বলে তারই একটা বর্তমান প্রকট রূপ ধারণ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাংকিং খাত। দেখুন, যে খেলাপি ঋণের যেটা বৈশ্বিক মানদণ্ড সেটা হচ্ছে 2% মতো। 100 টাকা আমি কাউকে ঋণ দিয়েছি, এখান থেকে সর্বোচ্চ 2 টাকা 3 টাকা ফেরত নাও আসতে পারে। আমাদের নিকটতম প্রতিবেশী দেশ ভারত, সেখানে হচ্ছে 4 থেকে 5% হচ্ছে খেলাপি ঋণ, মন্দ ঋণ। কিন্তু আমাদের এখানে জানেন কত? এটা 30%-এর উপরে চলে গিয়েছে। 100 টাকা বৈষম্য রয়েছে, এটা 100 কেন? টাকা ঋণ দিয়েছে, তো সেখান থেকে যদি আপনার 30 বা 35 টাকা না আসে, তাহলে এই টাকা আপনি যখন হচ্ছে এভাবে খেলাপি হয়ে যাচ্ছে, তাহলে তো ব্যাংক কিভাবে সচল থাকবে? তারা যেহেতু আমি প্রথমে বলেছি এরা ফান্ডামেন্টাল কোনো ব্যবসা করেন না, তারা হচ্ছে জনগণের কাছ থেকে টাকা নেন আমানত হিসেবে এবং সেই টাকা ধার দেন। এবং সেই ধারের টাকা যখন ফেরত আসে না, তখন ব্যাংক তারা কিভাবে চলবে, তাদের অপারেটিং এক্সপেন্ডিচারই কিভাবে চলবে? তারা এখানে সুদ ইনকামটা নাই এবং হচ্ছে সাথে সাথে যেটা দাঁড়াচ্ছে, তারা কিন্তু হচ্ছে জনগণ তথা আমানতকারীদের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন, লিকুইডিটি ক্রাইসিসে ভুগছেন, তারল্য সংকটে ভুগছেন এবং হচ্ছে যে আপনার মূলধন স্বল্পতা যেটা আছে সেখানে কিন্তু তাদের প্রকটতম অবস্থা। 2015 সালের মধ্যে বাংলাদেশ ব্যাসেল 3-র অন্যতম সিগনেটরি হিসেবে আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েট রাখার কথা হচ্ছে
12.5%। আপনি জেনে থাকবেন যে এই মুহূর্তে আমাদের দেশের ক্যাপিটাল ব্যাংকিং খাতে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যেটা, সেটা 3% নেগেটিভ। হ্যাঁ, এক্স্যাক্টলি স্পিকিং 2.62 বা 64% নেগেটিভ। দ্যাট মিনস আমরা যে আন্তর্জাতিক মানদণ্ডগুলো আছে, খেলাপি ঋণের ক্ষেত্রে বলেন, মূলধন সংরক্ষণের ক্ষেত্রে বলেন, অন্যান্য যে অ্যাডভান্স টু ডিপোজিট রেশিওর কথা বলেন, লিকুইডিটি যেটা মেইনটেন্যান্সের কথা বলেন, এ সমস্ত ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড যেটা ছিল সেখান থেকে কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে আছি। এ ধরনের একটা পরিবেশ পরিস্থিতি যখন চলে, এটা সরকারের জন্য অস্বস্তিকর এবং ব্যাংকিং ব্যবস্থার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত থাকেন, সর্বোপরি এদেশের জনগণের জন্য খুবই অস্বস্তিকর একটা পরিবেশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অনেক বছর ধরেই আসলে ব্যাংকিং খাতে সমস্যা হচ্ছে এবং অনেক দিন ধরেই ব্যাংকিং খাতের সংস্কারের কথা বলা হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান হচ্ছে না, কেন? কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আসলে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেই পদক্ষেপগুলো কেন জানি হয়তো এই মুহূর্তে আমরা সূর্যের আলোতে দেখতে পাচ্ছি না। এখন আড়ালে আবডালে কি আলোচনা হচ্ছে, সংস্কার প্ল্যানিং হচ্ছে, সেগুলো হয়তো ভিন্ন কথা, কিন্তু সর্বশেষ যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ব্যাংক খাতে সংস্কারের জন্য তারা বেশ কিছু সুপারিশমালা রেখে গেলেন এবং ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ করেছিলেন, সেটা পরবর্তীতে বর্তমান সরকার তারা সংসদে এটাকে র্যাটিফিকেশন করে আইনে রূপান্তর ঘটিয়েছেন। তো আমার যেটা মনে হয় যে ব্যাংকিং খাতে একটা আমূল সংস্কার দরকার, কিন্তু এই সংস্কারটা হতে পারে যে প্রাতিষ্ঠানিক এক ধরনের ব্যর্থতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা বাজার ব্যর্থতা দেখতে পাচ্ছি। এই যে ব্যাংকিং খাত এই মুহূর্তে চরম একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছে, এই সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ ছিলেন, যে সমস্ত প্রতিষ্ঠান ছিলেন, তাদেরকে কিন্তু দৃশ্যমান আইনের আওতায় ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সবার প্রথমে যেটা দরকার হবে যে জনগণকে যদি আমরা ব্যাংকিং খাতে আস্থাশীল করতে না পারি, আপনাকে আপনার ইনফরমেশনের জন্য বলি, সেখানে যে ব্যাংকে যে ঋণদানযোগ্য তহবিল, এর অধিকাংশ টাকাই আসে সাধারণ আমানতকারীদের কাছ থেকে। 100 টাকা যদি ঋণদান করে থাকে কোনো একটা প্রতিষ্ঠান, এর 90%ই প্রায় এই টাকাটা আসে জনগণের কাছ থেকে। আর এই মুহূর্তে জনগণ যেহেতু ব্যাংকিং খাতের প্রতি এক ধরনের অনাস্থার পরিবেশে ভুগছেন, তো সুতরাং তারা ব্যাংকে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো আমানতটা রাখছেন না, তারা বেছে বেছে 2, 4, 10টি ব্যাংকে হয়তো টাকা রাখছেন। অধিকাংশ ব্যাংক তারা কিন্তু এই মুহূর্তে তারা ভিন্নতর বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি, যেখানে খুব চড়া সুদ অফার করছে আমানতের উপরে। কোনো কোনো প্রতিষ্ঠান আছে তারা 8 বা 9% বা আরো একটু বেশি এ ধরনের কিন্তু আসলে চড়া সুদ অফার করছে। আমার কাছে মনে হয় এই চড়া সুদ তখনই অফার করে, একটা ভালো প্রতিষ্ঠান কিন্তু বেশি সুদ অফার করবে না। আপনি সোনালী ব্যাংকের কথা চিন্তা করেন, আপনি ব্রাক ব্যাংকের কথা চিন্তা করেন, আপনি ইস্টার্ন ব্যাংকের কথা চিন্তা করেন, এরা কিন্তু আমানতের সুদ দিচ্ছে হয়তো 3, 4, 5, 6%। আবার কোনো কোনো ব্যাংক দিচ্ছে 8, 9%। তাহলে এরা বেশি দেওয়ার কারণটা কি? এরা নিশ্চয়ই তারল্য সংকটে ভুগছে এই মুহূর্তে, অথবা অদূর ভবিষ্যতে তারা তারল্য সংকটে ভুগবেন। এই কারণে জনগণের কাছ থেকে অতি চড়া সুদে আমানত সংগ্রহ করতে চাচ্ছেন। জনগণ তখন কিন্তু এখানে কিন্তু তারা আসলে খুশি হচ্ছেন না, তারা ভয়ে আছেন যে না, আমি হয়তো অল্প কিছু বেশি সুদের আশায় এই ব্যাংকে টাকা রাখবো, কিন্তু ভবিষ্যতে এরা আবার আমাকে কি আমার সুদে এবং আসলে আমার মূল টাকাটা ফেরত দিতে সক্ষম হবেন? তো আমার যেটা মনে হয় কি, দেখুন যে এই অনাস্থার পরিবেশটা দূর করার জন্য এই ব্যাংকিং খাত ধ্বংসের পিছনে অতীত সরকারের যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত ছিলেন, তারা যত শক্তিশালী হোক না কেন, তাদের রাজনৈতিক পরিচয়, তাদের সামাজিক, সাংস্কৃতিক অথবা প্রাতিষ্ঠানিক পরিচয় বা ব্যক্তিকেন্দ্রিক যে পরিচয়গুলো আছে, সেগুলোকে আমরা ইগনোর করে যে জনস্বার্থে তারা যদি দোষ করে থাকেন, তাদের বিরুদ্ধে আসলে মামলা হওয়া উচিত। তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি সেগুলো ক্রয় করা উচিত, সেগুলো নিলামে চড়ানো উচিত, এবং সেগুলো হয়তো বিক্রি করে এই জনগণের আমানতের যে অর্থ, সেগুলো পরিশোধের ন্যূনতম বন্দোবস্ত করা উচিত। তাহলে জনগণ আশ্বস্ত হতে পারে যে না, বর্তমান সরকার তারা জনগণ মুখী সরকার, জনবান্ধব সরকার, এবং এই সরকারের সময় কেউ অতীতে যারা এ ধরনের অন্যায় করেছে তারা পার পাবেন না। তাহলে জনগণ আস্থাশীল হবেন। জনগণের আস্থা যখন একবার ফেরত আসা শুরু করবে, তখন দেখা দেখি অন্যরাও তখন ব্যাংকে
তারা কিন্তু আমানত সংরক্ষণের জন্য চলে আসবেন। আমানত যখন তারা এখানে রাখা শুরু করবেন, ব্যাংকের তারল্য সংকটটা কমে যাবে। ব্যাংকের তারল্য সংকট যখন কমে যাবে, তারা কিন্তু তাদের যে রেগুলার রুলস অফ বিজনেস আছে, দ্যাট মিনস আমানত সংগ্রহ এবং ঋণদান প্রক্রিয়া, এটা কিন্তু তারা বাস্তবায়ন করতে সক্ষম এই হবেন। যে আসলে আমরা বারবারই বলছি জনগণের আস্থাহীনতার কথা, এই আস্থা পূরণের ক্ষেত্রে কি আমরা আসলে কিছু করছি, বা সরকার কর্তৃক কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে? সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যেগুলো জনগণের কাছেও সমাদৃত বা প্রশংসিত হয়েছে। আমরা ইতিপূর্বে যেটা দেখতে পাচ্ছিলাম যে জনগণ রাস্তায় নেমে এসেছেন, তারা জলকামানের সামনে এসে উপস্থিত হচ্ছেন, মানববন্ধন করছেন, অথবা বিভিন্ন ব্রাঞ্চের সামনে গিয়ে ধর্ণা দিচ্ছেন। এই পরিস্থিতিগুলো থেকে কিছুটা কিন্তু উত্তরণ ঘটেছে। তার বেশ কিছু কারণ রয়েছে, যেটা জাতীয় সংসদে এই আইনটা পাশ হয়েছে যে আমানত বীমা তহবিলে আগে সর্বোচ্চ যেটা 1 লক্ষ টাকা নিশ্চয়তা ছিল বিমা তহবিল থেকে, এখন সেটা দ্বিগুণ করা হয়েছে। নাম্বার টু, আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে যে কোনো ভাবেই হোক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এখন এখানে একটু সময় লাগছে, এবং সময় লাগাটাও স্বাভাবিক। কারণটা দেখুন যে এগুলো তো যেহেতু এই জনগণের টাকা তছরূপ হয়েছে, কোনো ব্যাংক আছে তাদের খেলাপি ঋণের পরিমাণ 90%-এর উপরে। তাহলে আপনি চিন্তা করেন যে এখানে জনগণের টাকা নেই, এবং এখানে অন্যান্য যে অনেক সরকারি প্রতিষ্ঠানও আছেন এই সমস্ত দুর্বল ব্যাংকের কাছ থেকে টাকা পান। কারণ এখানে আপনি পাসপোর্ট করার সময় বিল দিয়েছেন, কেউ গ্যাস বিল দিয়েছে, কেউ স্কুলের বেতন দিয়েছে, ওই টাকাগুলো নিয়েও কিন্তু তারা চলে গিয়েছে। আমরা এখান থেকেই শুনবো তবে বিরতির পরে। দর্শক, এরপর জানিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনি যেমনটা বলছিলেন বিরতির পূর্বে, সেখান থেকে শুনতে চাই, এবং তার সাথে আমি একটু যুক্ত করতে চাই এই যে বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আসলে কোন জায়গাগুলোতে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন বর্তমান সময়ে? হ্যাঁ, আমি একটু জাস্ট ওখান থেকে শুরু করি যে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। সরকার কিন্তু তারা চাচ্ছে, কোনো সরকারই চায় না, বিশেষ করে বর্তমানে যারা জনবান্ধব নির্বাচিত সরকার এসেছেন, তারা কিন্তু চান যে জনগণকে আস্থায় নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার একটা ভীষণও দিয়েছেন যে আগামী 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর ঘটানো। তো সেখানে সরকারের একার পক্ষে সম্ভব নয়, কারণ বেসরকারি খাতেরও কিন্তু ব্যাপক ভূমিকা রাখতে হবে। তো সেই দিক থেকে আমাদের বর্তমানে ব্যাংকিং খাতে সংস্কারের প্রক্রিয়ায় যে আমানত বীমা তহবিল, সেটা কিন্তু দ্বিগুণ করা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হচ্ছে অর্থমন্ত্রী তিনি কিন্তু নিশ্চিত জনগণকে আশ্বস্ত করেছেন যে আমানতকারীরা টাকা ফেরত পাবেন, এবং বাংলাদেশ ব্যাংক তথা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু উদ্যোগও গ্রহণ করা হয়েছে। যেমন দেখুন যে বেশ কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে যারা জেনুইন মালিক যারা ছিলেন, পূর্বেকার মালিক যারা ছিলেন, তাদের কাছে কিন্তু ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়ার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং গতকালকে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে এই যে মার্স যে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেখানে 5টি ব্যাংকে প্রশাসক বসানো হয়েছিল, সেই প্রশাসকদেরকে তাদেরকে ক্রমান্বয়ে এখান থেকে কিন্তু সরিয়ে নেওয়া হবে। তো এই যে দৃশ্যমান প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু সকলেই মূলত জনগণের আস্থা ফেরানোর জন্য সরকারের পক্ষ থেকে একটা পজিটিভ পদক্ষেপ বলে আমরা কিন্তু ধরে নিতে পারি। এখন আসি যে আপনার যে প্রশ্নটা এই মুহূর্তে করছেন যে বাংলাদেশ ব্যাংকের আসলে কোন কোন জায়গায় আরো বেশি ব্যাপক ভূমিকা পালন করা উচিত। দেখুন, বাংলাদেশ ব্যাংক কিন্তু হচ্ছে সোল অথরিটি। হ্যাঁ, মূলত ব্যাংকিং ব্যবস্থায় আমাদের এফআইডি প্রতিষ্ঠার পূর্বে মূলত বাংলাদেশ ব্যাংকই এই তফসিল দিয়ে থাকতেন, এবং এদেরকে তদারকি করে থাকতেন। মানে পুরো ব্যাংকিং ব্যবস্থার অভিভাবক কিন্তু মূলত কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক। তো এখন বাংলাদেশ ব্যাংক ইতিপূর্বে আমরা কিছুটা দুর্বলতা দেখতে পেয়েছি, কারণটা হচ্ছে যে তাদের সামনে দিয়েই কিন্তু এ সমস্ত তফসিলি ব্যাংকের চলতি হিসেবে যে ঘাটতি, নেগেটিভ স্থিতি যেটা, সেটা কিন্তু হয়েছে। তারা পর্দার আড়ালে টাকা ছাপিয়ে এ সমস্ত দুর্বল ব্যাংকে টাকা দিতেন, এগুলো জনসম্মুখে আসতো না। জনসম্মুখে আসা শুরু করলো যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন, এবং তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে সরকার যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, এখন কিন্তু প্রতিটা পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাবে কি ছাপাবে না এটাও জনগণ জানেন, মূল্যস্ফীতি কত টার্গেট ধরা হয়েছে সেটাও জনগণ জানেন, সুদের হার কত ধরা হচ্ছে বা ধরা হচ্ছে না এটাও কিন্তু আসলে জনগণের কাছে প্রকাশ করা হয়। তো এটা কিন্তু সত্যিকার অর্থে যে জনগণের যে তথ্য প্রাপ্তির যে একটা অধিকার,
সেই ব্যাপারে কিন্তু সরকার তথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা দায়িত্বশীল ভূমিকা কিন্তু এই মুহূর্তে পালন করার চেষ্টা করছেন। আমরা হয়তো মানে মানে আরো বেশি প্রত্যাশা রাখবো যে এই প্রচেষ্টাটা যাতে আরো দীর্ঘায়িত হয়। এখন বাংলাদেশ ব্যাংকের যে পূর্বেকার যে সমস্ত দুর্বল দিকগুলো ছিল, তাদের হচ্ছে অনসাইট অফসাইট সুপারভিশন যেগুলো ছিল, দ্যাট মিনস যে কথাটা একটু আগে বলছিলাম যে কোনো একটা ব্যাংকের দেখা যাচ্ছে খেলাপি ঋণের হার এটা 4% দেখানো হয়েছে, কিন্তু অডিট বা রিঅডিট যখন করা হলো পরবর্তী সময়ে সেই ব্যাংকের ওই একই বছরে হিসেবে দেখা গেল এটা 90%-এর উপরে হচ্ছে খেলাপি ঋণ। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে তাহলে এই যে খেলাপি ঋণ কম করে দেখানোর যে একটা পরিবেশ ছিল অথবা তাদের যে ইন্টেনশনটা ছিল, এটা কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের তখন সায় ছিল। ওই সময় যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের নাকের ডগায়, তাদের চোখের সামনে দিয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং তাদের এখানে সুশাসনের ঘাটতি ছিল এবং তারা আমরা এটাও দেখেছি যে আইন পরিবর্তন করে ডেফিনেশন পরিবর্তন করে এই খেলাপি ঋণের স্থিতি বা পরিমাণ রেশিও যাতে কম দেখানো যায় এরকম কিন্তু আমরা দেখেছি। সুদের হার এখানে কিন্তু 9-6 এক ধরনের মানে খেলাধুলার মতো একটা পরিবেশ আমরা কিন্তু দেখেছি। আমরা দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আমরা এই ভূমিকাটা চাই যে ইতিপূর্বে যে যে কারণে বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক প্রশ্নবিদ্ধ হয়েছে তারা একটা দায়িত্বশীল ভূমিকা রাখবে। অনেক দেশ আছে সেখানে কেন্দ্রীয় ব্যাংক তারা স্বাধীনভাবে কাজ করে। হ্যাঁ, আমাদের দেশে আমরা এটা প্রত্যাশা রাখতে চাই যে বাংলাদেশেও বাংলাদেশ ব্যাংক তারা দায়িত্বশীলতার ভূমিকা রাখবে। তারা শুধুমাত্র মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে না, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা তথা হচ্ছে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, মানি সাপ্লাই নিয়ন্ত্রণের ক্ষেত্রে, দেশের সামগ্রিক বিনিয়োগের পরিবেশটা এনশিওর করার ক্ষেত্রে এবং হচ্ছে দেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তারা হচ্ছে একটা প্রত্যক্ষ ভূমিকা আসবে এবং সেই কাজটা তারা করতে পারে পুরো ব্যাংকিং খাতে একটা সুশাসনের পরিবেশ যদি নিশ্চয়তা নিশ্চিত করতে পারে। এবং সুশাসনের পরিবেশটা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের যেটা করতে হবে, আমি আসলে আপনার কাছে এটাই জানতে চাচ্ছিলাম যে ব্যাংকের পরিচালনা পর্ষদ সংস্কার ছাড়া কি আসলে ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব না, কিনা? এটা দেখুন যে আপনি এই মুহূর্তে বিদ্যমান যে আমাদের প্রচলিত আইন বা নিয়মটা আছে সেখানে ফর এক্সাম্পল হচ্ছে 1/3 বা সর্বোচ্চ 3 জন, হ্যাঁ, তারা হচ্ছে ওই স্বাধীন বা স্বতন্ত্র পরিচালক থাকতে পারেন। তো এখন আপনি চিন্তা করেন সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 3 জন থাকতে পারে এরকম একটা নিয়ম আছে। তো এখন আপনি 15 জনের একটি পরিচালনা পর্ষদ, সেখানে যদি 2 জন বা 3 জন যদি হচ্ছে আপনার স্বতন্ত্র পরিচালক হন, সংখ্যাঘটিত তাদের কথাগুলো স্তীমিত হয়ে যাবে। এখানে 12 জন যদি বলে যে না আমরা এই সিদ্ধান্ত নিতে চাচ্ছি এবং এখানে 1 জন বা 2 জন তারা কি করবে? তারা কিছুই করতে পারে না। এবং ওই যে কোর যে কমিটিগুলো আছে, অডিট কমিটি আছে, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটিগুলো আছে, যেগুলো মূলত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আসলে নিয়ম করে বাংলাদেশ ব্যাংক রেগুলেট করে এখানে স্বতন্ত্র পরিচালকদেরকে এখানে রিইনস্টেট করতে পারে। তার চেয়েও যেটা বড়, স্বতন্ত্র পরিচালক প্রদানের ক্ষেত্রেও রাইট নাও যে নিয়মটা আছে সেটা হচ্ছে ওই ব্যাংকিং প্রতিষ্ঠান মূলত তারা 1 জনকে বা 2 জনকে তারা নাম প্রস্তাব করে থাকে কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংক তখন হচ্ছে এটা শুধুমাত্র অনুমোদনটা দিয়ে দেয়। তাহলে আমার প্রশ্ন থাকলো, যে প্রতিষ্ঠান আমাকে বা আপনাকে মনোনয়ন দিয়ে চয়েস দিয়ে জাস্ট হচ্ছে অনুমোদনের জন্য পাঠালো, তাহলে সেই ব্যক্তি বা মানে সে আসলে কতটুকু স্বাধীন থাকতে পারে? আমার কাছে মনে হয় কেন্দ্রীয় ব্যাংকের একটি পরিচালনা পর্ষদে মনোনয়নের জন্য স্বতন্ত্র পরিচালকদের একটা পুল থাকতে পারে। বলে সেই পুল এর ক্ষেত্রে গঠনের ক্ষেত্রেও তারা এমন এমন ব্যক্তিবর্গকে এখানে হয়তো সিলেকশন দিতে পারেন যারা হচ্ছে সৎ, তারা দক্ষ, তারা শিক্ষিত, তারা মার্জিত এবং লোভ লালসার বশবর্তী হয়ে পরিচালনা পর্ষদে গিয়ে তারা মাথা বিকিয়ে দেবে না, সিদ্ধান্ত গ্রহণে তারা অনীহা মানে দেখাবেন না। তো এই ধরনের ব্যক্তিবর্গের যদি একটি পুল থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক স্বপ্রণোদিত হয়ে তখন তারা দেখবেন যে না ওই ব্যাংকটাতে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রেস হতে পারে বা এখন আছে, ওই ব্যাংকে হচ্ছে এই ব্যক্তিকে সঠিক স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া যেতে পারে।
ঠিক আছে, এখানে জাস্ট ওই বটম আপ অ্যাপ্রোচ না হয়ে এখানে টপ ডাউন অ্যাপ্রোচ এটা ইন্ট্রোডিউস করা যেতে পারে। আরো বেশ কিছু ক্ষেত্র যেখানে আসতে পারে যে দেখুন এই মুহূর্তে প্রভিশন ঘাটতিটা কিন্তু প্রকট। তো প্রভিশনের ক্ষেত্রের বিষয়টা কি, যে আপনি যখন হচ্ছে ঋণ দিচ্ছেন যেগুলো তুলনামূলকভাবে দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ ঋণ, খেলাপি হওয়ার মতো এক ধরনের ঝুঁকিতে আছে, তাহলে সেই প্রত্যেকটা ঋণের এগেনস্টে আপনাকে কিন্তু সংরক্ষিত তহবিল মেনটেন করতে হবে। তাহলে সংরক্ষিত তহবিল মেনটেন করছে না, এই হিসাবগুলো কিন্তু প্রত্যেকটা তথ্য উপাত্ত কেন্দ্রীয় ব্যাংকে যাওয়ার কথা। তাহলে কেন্দ্রীয় ব্যাংক এখানে তাহলে এই তথ্য উপাত্তগুলো তাহলে গ্রহণ করতে বা মেনটেন করতে আগে তো একটা দুর্বলতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি, প্রত্যাশা করি যে ইতিপূর্বে যে ভুলগুলো হয়েছে, যে দুর্বলতাগুলো ছিল, কেন্দ্রীয় ব্যাংক তারা হচ্ছে জেনে শুনে এখান থেকে হয়তো আমরা আমাদের আলোচনা উঠে আসবেন। একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।